সেটা হচ্ছে বেসিক্যালি যদি আমি এটাকে নাম দেই সেটা হলো বর্তমান সরকার যে সকল এই প্রথম 2 সপ্তাহ যদি ধরি তাদের যে সকল অ্যাক্টিভিটিস আছে সেটা বাংলাদেশের জনগণের কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি এবং ক্রিটিক্স যেগুলো আছে সেগুলো নিয়ে একটা আলোচনা। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা লাস্ট টক শোতে আপনার এখানে ছিলাম, সেটা হচ্ছে ইলেকশনের ঠিক পরের দিন যখন রেজাল্ট বের হয় না অফিসিয়ালি, আনঅফিসিয়ালি মিডিয়াতে যে রেজাল্টটা ছিল সেটার ব্যাপারে আমি বলেছিলাম যে এই ব্যাপারে কমেন্টস করার জন্য আসলে একটু সময় প্রয়োজন। আমরা আসলে লিগালি যেটা ইলেকশন কমিশন রেজাল্টটা ঘোষণা না করা পর্যন্ত কমেন্টস করাটা আমাদের যুক্তিসঙ্গত হবে না। আমি আসলে ওইখানে আগে একটু ফেরত যাই, তারপরে আমি আপনার মূল টপিকসে ফেরত আসবো। প্রথমে হচ্ছে ইলেকশনের রেজাল্ট নিয়ে আসলে যে ক্রিটিক্সটা তৈরি শুরু হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা বের হয়েছে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই। এই যুক্তিকতাতে যদি বলেন আসলে ইঞ্জিনিয়ারিং যারা করে তো ডেফিনেটলি তারা তো আপনাকে প্রমাণ রেখে দিবে না যে আপনি ওই ইঞ্জিনিয়ারিংটা সাডেন পাবলিকলি এটা দেখাবেন। এই ইঞ্জিনিয়ারিংটা বোঝা যায় হচ্ছে সময়ের সাথে, যদি আদত ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। তো এই পর্যন্ত যদি তার সবচেয়ে বড় ধরনের বিএনপির ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যদি কোনো ইন্ডিকেটিভস পাবলিকলি যদি দেখা যায় সেটা হচ্ছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা, তাদের ক্যাবিনেটে নিয়ে আসা টেকনোক্রেট হিসেবে, যেটা ছিল এই ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সমালোচনার সূত্রপাত। যেখানে ধরেন জামাত ইসলামী এবং এনসিপি তারা ইলেকশনের রেজাল্ট ঘোষণার পরবর্তীতে কোনো ধরনের কোনো কর্মসূচি দেয় নাই আপনার যদি মনে পড়ে, এবং তার পরের দিনই তারা বলেছিল যে ভোটের কয়েকটা জায়গায় তাদের কারচুপির ব্যাপারে কথা আছে, সেই সব জায়গায় তারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন আসন নিয়ে তারা কথা বলতেছে। তার মধ্যে মুখ্য ছিল হচ্ছে ঢাকা ৮ আসন, যেটা শহীদ ওসমান হাদি রিলেটেড একটা ক্রিটিক্স তৈরি হয়েছে পরবর্তীতে মির্জা আব্বাসের সাথে পাটোয়ারির যে দ্বন্দ্ব, সেইটা ছিল হচ্ছে টক অফ দ্য শো। বাট কেউ কোনো স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কোনো এজেন্ডা তোলে নাই। বাট এজেন্ডাটা শুরু হলো হচ্ছে যেদিনকে ক্যাবিনেট ঘোষণা হলো, এবং সেই ক্যাবিনেটে দেখা গেল যে খলিলুর রহমান সাহেব হচ্ছেন মানে এখানের একজন পররাষ্ট্রমন্ত্রী। মানে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টা হচ্ছে খুবই সেন্সিটিভ বাংলাদেশের জন্য এই মুহূর্তে। যদি আমরা লাস্ট 1 বছরের যত টক শো এবং যত ধরনের সমালোচনা আলোচনা, সেটার মূলত মুখ্য কোন জায়গাটায়, আপনি যদি মুখ্য একটা শব্দে নিয়ে আসতে চান সেই শব্দটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। এই শব্দটা নতুন করে মানুষের কাছে উত্তোলন হয়েছে। সেটা হচ্ছে আমাদের দেশ কেন শেখ হাসিনার মতো একটি খুনি এবং আওয়ামী লীগের মতো একটা দল কেন খুনি দল হিসেবে হয়ে গেল, কেন তারা মানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলো, কেন তারা রাজনীতির বাইরে এসে মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চাইলো, কেন তারা কারাপশনের এত বড় বেড়াজালে জড়াই গেল যেখানে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বের হয়ে গেল। এই এত বড় বড় অপরাধের পরিমাণটা কেন হলো সেটা মানুষের সামনে যখন তুলে ধরার জন্য যে প্রসেসটা, সেটাতে ইউনূস সাহেব একদম স্ট্যাটিস্টিক্যালি এবং আইনগতভাবে কয়েকটি কমিশন ঘোষণা করলেন, এবং সেই কমিশনের রিপোর্টগুলো থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হলো যে বাংলাদেশে দুর্নীতি হয়েছে, বাংলাদেশে গুম হয়েছে, খুন হয়েছে, বাংলাদেশে বিডিআর হত্যার মতো অপরাধ ঘোষিত হয়েছে, এবং বাংলাদেশে শাপলার মতো মানে জায়গায় মানুষ খুন করা হয়েছে। এইরকম ঘটনাগুলো যদি স্পেসিফিক্যালি যেহেতু করা হয়েছে, সেই করাটার জন্য দায়ী যদি কোনো সংস্থাকে করা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ ইটসেলফ এবং শেখ হাসিনা। সেটার লিডারশিপের কারণে সে সকল আসামির মুখ্য আদেশদাতা। কিন্তু মানে বিষয়টা কি দাঁড়ালো, এটার আদেশদাতা হয়েও কেন আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাতিল, বাংলাদেশে দল না বাতিল করে ছাত্রলীগকে বাতিল করা হলো, এ ধরনের কন্ট্রোভার্সিয়াল শুরু হলো। এবং এট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে জিনিসটা শুরু হলো সেটা হচ্ছে চাপ প্রয়োগ। দেখা গেল যে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা স্টেবল থাকতে পারতেছে না, কোথাও না কোথাও একটা চাপ প্রয়োগ হচ্ছে। এবং তার থেকে সবচেয়ে বড় প্রমাণ যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনা তার সদল বলে পালায় গেল হচ্ছে ইন্ডিয়াতে। যেমন ইন্ডিয়াতে যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ধরেন সে মিনিমাম 1-2 হাজার লোক থাকে, এই 2 হাজার লোক যে আছে তারা কি বৈধ পাসপোর্টে আছে, বৈধ ভিসায় আছে? ডেফিনেটলি না। তার মানে তারা অবৈধভাবে কিন্তু সরকারের ছত্রছায়ায় আছে। তাহলে ইন্ডিয়ান সরকার কেন তাদেরকে কোন স্বার্থে, কোন কারণে এই ধরনের বাংলাদেশ থেকে পলায়ন করা
সরকার বাহিনীকে কেন আশ্রয় দিবে? এটা একদম পরিষ্কার বোঝার জন্য তো আপনার আসলে কোন ধরনের ওই যে আজকালকার যে সকল শব্দ হচ্ছে শব্দের ব্যবহার, যেটা আপনি আপনার ২য় ইয়েতে আমি কমেন্টস এ বলব। সেখানেও তো এত বোঝার জন্য এত মানে কনফিউজ হওয়ার দরকার নাই। যেহেতু আমাদের দেশ থেকে যারা পালায় গেছে সব হুম। মেক্সিমাম ইন্ডিয়ায় আছে। আর যাদের টাকা পয়সা নিয়ে আগের থেকে সরায় ফেলছিল তারা বিভিন্ন আধুনিক দেশে আছে, কারণ তারা এখানে টাকা পয়সাগুলো বেশি পরিমাণে সরাতে পেরেছে এবং মেক্সিমাম টাকাই ইন্ডিয়াতে সরানো হয়েছে। ইন্ডিয়ার আপনি শেয়ার মার্কেটে যেয়ে দেখবেন যে বড়, বড় শেয়ার ক্যাপিটালে যত ইনভেস্টমেন্ট লাস্ট 2 ইয়ার্স এর সবই হচ্ছে বাংলাদেশের ব্লাক মানি। আচ্ছা যাই হোক, সেটার বিষয় থেকে তার হুম। মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার একটা বড় রকমের ইন্টারেস্ট আছে হচ্ছে বাংলাদেশের সরকার ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না, এবং এই পরিচালনার উপরে তাদের একটা কন্ট্রোল মেকানিজম করতে হবে এবং কেন করতে হবে এইটা গত আ এই ইলেকশনের পূর্ববর্তী আলোচনা এবং এই বর্তমানে মিডিয়ার মাধ্যমে আমরা যথেষ্ট জানতে পেরেছি। তার মধ্যে ১ম যে জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সিয়ালিটি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা রয়ের আমি আপনাদের অনেক টক শোতে বারবারই বলেছি, ১ বছর ধরে মানুষকে বলছি যে হুম। যেটা উইকিপিডিয়াতে তাদের ঘোষণার মধ্যে বলে রাখছে, তাদের সারা জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে 1971 এ পাকিস্তানকে ২ টা করে তারা ভাগ করতে পারছে এর মাধ্যমে। তার পেজেই বলতেছে। তার মানে হচ্ছে এটা ক্লেইম করে যে এটা তারা করেছে। তার মানে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি আর ওরা বলতেছে তোরা কনস্পিরেসি দিয়ে করে দিয়েছে। কনস্পিরেসিটা তাহলে কার মাধ্যমে করছিল? সেই সময় তাহলে কে ছিল? সেটা হুম। ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ওই সময় যদি আমাদের নেতা থেকে থাকেন এবং ওই সময় যদি এটা সফল হয়ে থাকে, তার মনে হয় এই পুরা কাজটা করে দিয়েছিলেন শেখ মুজিবুর ইটসেলফ, ইন্ডিয়ার এর হয়ে। আচ্ছা এইটা গেল হচ্ছে আমি প্রমাণ সহকারে বলে দিলাম। এখানে আমাকে নিয়ে আসলে কোন বিতর্ক করার কোন কায়দা নাই। দ্বিতীয়টা আসেন ইলেকশন। হুম। এই ইলেকশনটাতে ইন্ডিয়ার তাহলে ইন্টারেস্ট কি ছিল এবং সে কতটুকু সে ইন্টারেস্ট প্লে করতে পেরেছে সেটা যদি বলি, তার প্রমাণটা হচ্ছে খলিলুর রহমান সাহেব, যেখানে আমি ফেরত আসছিলাম। খলিলুর রহমান সাহেব যেহেতু আছেন তার মানে ধরে নেওয়া হুম। যাচ্ছে যে ইন্ডিয়ার হেজিমনির যে জিনিসটা এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এবং সেই ক্যারি ফরওয়ার্ড হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠভাবে কোন দলকে এককভাবে ক্ষমতায়ন করা সেইটা সম্ভব হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। সেটা ধরেন বিএনপি আ ইলেকশনে ২০০ উপরে যে সিট পাচ্ছে, ধরেন এই ২০০ র উপরে সিট না পেয়ে কিছু কম সিট পাইতে পারত, বেশি পেয়েছে। এই যে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতো, যেটা আমার বক্তব্যে আমি আপনার টক শোতেও বলেছিলাম, ব্যালেন্স অফ পাওয়ার হওয়াটা খুব জরুরি ছিল। সেটা মানুষের কল্যাণে হইতো। কারণ বাংলাদেশ তো আসলে বেসিক্যালি এই গত ১৬ বছরে যে কারণে মুখ থুবড়ে পড়ে গেছে সেটা তো হচ্ছে যে দুর্নীতি। বেসিক্যালি প্রত্যেকটা অর্গানাইজেশনকে কারাপশন এর কারণে এতটাই নষ্ট করা হয়েছে যে ওই অর্গানাইজেশনের মানে ক্ষমতা হারিয়ে গেছে। যেমন সবচেয়ে বড় ক্ষমতা হারাইছে সেটা হচ্ছে পুলিশ। পুলিশের ১০০% হুম। থানা অ্যাটাক হইছে এবং ১০০% থানার লোক পালিয়ে গেছে। তো আ এই যে পালায় যাওয়া, এটা তো কোন পৃথিবীতে কোন ইতিহাসে নাই। কোন জায়গায় আপনি দেখাইতে পারবেন না একই দিনে ওই দেশের সকল দেশে পুলিশ পাল্টে পালায় গেছে। তার মানে হচ্ছে পুলিশের সেই যোগ্যতাটা কতটুকু হারিয়েছে তার প্রমাণ হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের পরে পুলিশ পালিয়ে গেছিল। তার অস্ত্র সহকারে বা যেভাবে হোক অস্ত্র ফেলে থুয়ে সে পালায় গেছে এবং সে প্রকাশ্যে আর জয়েন করে নাই। যেমন কোন থানার ওসি যারা বেসিক্যালি মার্ডার কেসের আসামি হয়ে গেল, তারা কিন্তু আর জয়েনই করেনি। তারা এখনো ইন্ডিয়ায় পালায় আছে। তো এই যে অবস্থাটার সৃষ্টি হয়েছে, তার মানে ওই অর্গানাইজেশনটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার যোগ্য একটা অর্গানাইজেশন। এখন কিন্তু সেটা কি সরকার। বিলুপ্ত হলো? বিলুপ্ত হলো না। তো সেই অর্গানাইজেশন দিয়ে, সেই আনসার বাহিনীকে দিয়ে, সেই সেনাবাহিনীকে দিয়ে আপনি যখন ইলেকশন করাবেন, সেই ইলেকশনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এই ধরনের সন্দেহ থাকাটা অসম্ভব কিছু না। কিন্তু বেসিক্যালি বললাম আমি তো আসলে ইলেকশন মনিটরিং সেলে বা কোথাও ছিলাম না, আমি দেশেও নাই। তো ইঞ্জিনিয়ারিং আমি এই কমেন্টসটা এই ইঞ্জিনিয়ারিং কি পর্যন্তই। শুধু জি। ইঞ্জিনিয়ারিং কি শুধু বিএনপির পক্ষ থেকে হয়েছে? মানে জামাত, এনসিপি এদের পক্ষ থেকে হয়নি? মানে পুরা ইঞ্জিনিয়ারিংটা কি বিএনপি করেছে কিনা? আমি আপনার আগের টক শোতে এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম। আমি আবার রিপিট করছি। অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে। সব দলের থেকে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটা হচ্ছে জামাতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং হইছে ওই ভোটের দিন না। সে তার অনেক আগের থেকে অলমোস্ট ১ বছর আগের থেকে ইঞ্জিনিয়ারিং করেছে। সেটা হচ্ছে জামাত ছিল বাংলাদেশের ভোটার লিস্টের মেক্সিমাম 12% টু 15% এর। সেই জামাত এইবারে প্রমাণিত যে এইবারে ইলেকশনে তারা অলমোস্ট 43% এর উপরে ভোট পেয়েছে। তার মানে হলো যে জামাত কোথায় জাম হুম। করছে দেখেন। এবং এই জাম করার মূল কারণটা হচ্ছে বিএনপির ব্যর্থতা। কারণ বিএনপির নীতিগত যে সকল ব্যর্থতা হবে সেটার অ্যাডভান্টেজ যাবে হচ্ছে জামাতের ঘরে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখন বিএনপির কোনটা সবচেয়ে বড় ব্যর্থতা?